শহরে একের পর এক খুন হচ্ছে। প্রতিটি খুনের পর কিলার বডিটিকে এমনভাবে পুড়িয়ে দিচ্ছে যাতে তাদের পরিচয় শনাক্ত করা না যায়। নেই কোনো সিসিটিভি ফুটেজ, নেই কোনো এভিডেন্স, শুধু একটি খুনের প্যাটার্ন। যারা খুন হচ্ছে তাদের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে, আর তাদের কপালে শ্যুট করে তাদের খুন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যারা খুন হচ্ছে এরা কারা, এদের পরিচয় কি, আর কে এই কিলার, কেন সেই খুনগুলো করছে? খুনের পর বডির পরিচয়টাও কেন মিটিয়ে দিচ্ছে? পুলিশ কি আদৌ সেই রহস্য বের করতে পারবে? সত্যি বলছি, এ এমন এক রহস্য যেটা আপনার সব চিন্তাধারাকেও হার মানাবে। এমন কিছু ঘটবে, এমন এমন টুইস্ট সামনে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। রাজশাসনের পর এই একটি মুভি যেটা পুরো ব্রেন নিয়ে খেলে দিল। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি 11-এর কথা। মুভির প্রথমে আমাদের দেখানো হয় এক ব্যক্তি কালো রঙের একটি কার নিয়ে জঙ্গলের মাঝে এসেছে। তার কারের ট্রাঙ্কের মধ্যে একটি ডেড বডি। লোকটি ওই বডিটিকে নামিয়ে পুরো বডিতে পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেয়। আর পরবর্তী দিনই পুলিশ ওই বডিটি পেয়ে ফরেন্সিক ল্যাবে পাঠায়। অন্য দৃশ্যে আমাদের কয়েকজন ডাকাতকে দেখানো হয় একটি ব্যাংক ডাকাতি করতে এসেছে। তারা বন্দুকের মুখে সবাইকে জিম্মি করে ব্যাংকের ভোল্টে থাকা টাকা, গহনা সব কিছু লুট করে নিয়ে যায়। তবে ব্যাংকের সিকিউরিটি বাধা দেওয়ার চেষ্টা করলে তারা সিকিউরিটিকে। ইনি হচ্ছেন এসিবি অরবিন্দ। এই ডাকাত দলটি অনেকদিন যাবতই চেন্নাইয়ের বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে লুট করছিল। তাই তাদেরকে ধরার জন্য অরবিন্দ কয়েকটি ব্যাংকের ভোল্টে থাকা গহনার মধ্যে জিপিএস ট্র্যাকার সেট করে রেখেছিল। তাই ওই ডাকাত দল লুট করার সাথে সাথেই অরবিন্দরা তাদের লোকেশন পেয়ে যায়। এরপর তাদের গোপন আড্ডা থেকে সবাইকে অ্যারেস্ট করে। আর এই ডাকাত দলকে সফলভাবে ধরতে পারায় কমিশনার অরবিন্দকে একটি মাদক মামলার তদন্তভার দেয়। অন্যদিকে শহরে আরও একটি পোড়া মরদেহ পাওয়া যায়। এ নিয়ে দুইটি ঘটনা। তাই কমিশনার এসিবি রঞ্জিতকে এই কেসের তদন্তভার দেয়। আর রঞ্জিতও সাথে সাথে ওই খুনের তদন্ত শুরু করে। রঞ্জিত ওই সকল লোকেশনকে তদন্ত করতে থাকে যে সকল লোকেশন ওই বডিগুলো পাওয়া গিয়েছিল, কিন্তু কোথাও কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না। একদিকে রঞ্জিত 3 রাত তদন্ত করছে, অন্যদিকে শহরে একই প্যাটার্নে আরও খুন হচ্ছে। এইভাবে 6টি খুন হয়। আবার অরবিন্দকে যে মাদক মামলা দেওয়া হয়েছিল, অরবিন্দ ওই মাদক মামলায় একটি চক্র খুঁজে পায় যারা মেয়াদোত্তীর্ণ মেডিসিন দিয়ে এক ধরনের মাদক তৈরি করে আর স্বল্পমূল্যে সমাজে ছড়িয়ে দিয়ে। তাই অরবিন্দ ওই মাদক চক্রের গোডাউনে রেড দিয়ে সবাইকে হাতে নাতে ধরে ফেলে। এই ড্রাগগুলো এমন ভয়ানক যেটা 3-4টা একসাথে খেয়ে ফেললে মানুষের মস্তিষ্ক ড্যামেজ হয়ে তার মৃত্যু হতে পারে। এ নিয়ে অরবিন্দকে দেওয়া 2টি কেসে অরবিন্দ সলভ করে ফেলল। তাই কমিশনার তার উপর খুবই খুশি। কিন্তু অন্যদিকে রঞ্জিত, তাকে যে খুনের কেসটি দেওয়া হয়েছিল, রঞ্জিত এখনও সলভ করতে পারেনি। উল্টো একের পর খুন হয়ে যাচ্ছে। তাই কমিশনার রঞ্জিতকেও খুব চাপ সৃষ্টি করছে। কিন্তু রঞ্জিত কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না। তবে এরপরই এক রাতে রঞ্জিতের কাছে একটি কল আসে। রঞ্জিতও সাথে সাথে কার নিয়ে বেরিয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পরই রঞ্জিত একটু অন্যদিকে তাকাতেই রাস্তার মাঝে থাকা ব্যারিকেডে আঘাত পেয়ে রঞ্জিতের গাড়িটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। সিন চলে যায় ঘটনার 2 দিন পর। ওই অ্যাক্সিডেন্টের পর রঞ্জিত এখন আইসিইউতে। রঞ্জিত কোমায় আছে। আবার সিরিয়াল কিলিং কেসটিও এখনও সলভ হয়নি। তাই কমিশনার অরবিন্দকে ডেকে ওই কেসটির তদন্তভার দিয়ে দেয়। সাথে বলেও দেয় এই কেস নিয়ে রাজনৈতিক এবং মিডিয়ার প্রেশার আছে, দ্রুত সলভ করতে হবে, না হলে কেসটি সিবিআইয়ের হাতে চলে যেতে পারে। রঞ্জিতের সাথে ওই সময় এসআই মনোহর এই কেসটি তদন্ত করছিল। তাই কমিশনার এসআই মনোহরকে অরবিন্দের সাথে কাজ করতে নির্দেশ দেয়। এ পর্যন্ত 6টি খুন হয়েছে। তাই কেসটি বুঝে নেওয়া মাত্রই অরবিন্দ মনোহরকে সাথে নিয়ে ওই মার্ডার স্পটগুলো পরিদর্শন করে, যেই সকল জায়গায় বডিগুলো পাওয়া গিয়েছিল। বডিগুলো পাওয়া গিয়েছিল হয় কোনো নির্জন জায়গায়, নয়তো কোনো পরিত্যক্ত ফ্যাক্টরিতে। এই জন্য অরবিন্দ এখন বুঝতে পারছে রঞ্জিতের মতো একজন এফিসিয়েন্ট অফিসার কেন এই কেসটি এখনও সলভ করতে পারেনি। কারণ সেখানে নেই কোনো সিসিটিভি ফুটেজ, নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট। এমনকি কিলার এতটাই চালাকির সাথে খুনগুলো করেছে, চুল পরিমাণ কোনো এভিডেন্স ফেলে যায়নি। এজন্য অরবিন্দ মনোহরের কাছে তার অভিব্যক্তি জানতে চাচ্ছিল। মনোহর বলে, স্যার, আমার মনে হয় এটা একটা সাইকো, কারণ 6গুলো খুন একই প্যাটার্নে করা হয়েছে। অরবিন্দের কথা হতেও পারে। অটোপসি রিপোর্ট অনুযায়ী এদের শরীরে কোনো টর্চারের কোনো টেস্ট পাওয়া যায়নি। আবার এদের প্রত্যেককেই পয়েন্ট ব্ল্যাঙ্ক পজিশনে রেখে কপালে শ্যুট করে মারা হয়েছে। এরপর তাদের শরীরে পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে যাতে এদের পরিচয়টা শনাক্ত না করা যায়। তবে মনোহর এটাই বুঝতে পারছে না কিলার ওদের আইডেন্টিটি কেন গোপন করার চেষ্টা করবে। অরবিন্দের কথা, আমরা যদি ভিকটিমদের পরিচয় বের করে ফেলি তাহলে হয়তোবা আমরা কিলারকে ধরে ফেলতে পারি। এই জন্য এই কাজগুলো করছে। তবে এ পর্যন্ত যে 6টি বডি পাওয়া গেছে, এদের কারোর সাথেই থানায় রেজিস্টার হওয়া মিসিং কমপ্লেনের সাথে কোনো ম্যাচই করছে না। এরপর অরবিন্দ মনোহরকে তার বাড়িতে ড্রপ করে দিতে চাচ্ছিল। তবে যেতে যেতে মনোহর জানায় 1 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে মনোহরের ওয়াইফ মারা গেছে। মনোহরের একটি ছেলে আছে, আর ওই ছেলেটি মনোহরের সব কিছু। কথা বলতে বলতে মনোহরের বাড়িতে পৌঁছে গেলে
মনোহরকে নামিয়ে দিয়ে অরবিন্দ তার বাড়িতে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। অরবিন্দ অফিসে যাচ্ছিল, তবে যাওয়ার পথে তার জিপটি নষ্ট হয়ে যায়। এই জন্য অরবিন্দ অন্য একটি কার দেখে লিফট যাচ্ছিল। তবে এই কারটি যে ড্রাইভ করছে তাকে দেখার পর অরবিন্দ পুরোই চমকে যায়, কারণ এর পিছু একটা কারণ আছে। তাহলে চলুন আগে সেই কারণটাই জেনে আসি। এই মেয়েটির নাম হচ্ছে সঞ্জনা। সঞ্জনার পরিবার সঞ্জনার বিয়ের জন্য পাত্র দেখছিল, তাই আজ সঞ্জনার ওই পাত্রের সাথে দেখা করতে আসার কথা। সেজন্য পরিবারের চাপে সঞ্জনা রেস্টুরেন্টে ওই ছেলের সাথে দেখা করতে এসেছে। বাড়ি থেকে সঞ্জনাকে বলে দেওয়া হচ্ছিল ছেলেটি গ্রে শার্ট পরা থাকবে, আর ওই দিন এই রেস্টুরেন্টে অরবিন্দ গ্রে শার্ট পরে এসেছিল। তাই সঞ্জনা অরবিন্দকে ওই ছেলে মনে করে অরবিন্দের সাথে ক্যাজুয়ালি কথা বলতে শুরু করে। তবে কিছুক্ষণ পরে সঞ্জনা বুঝতে পারে অরবিন্দ ওই ছেলে না। তবে ঠিক তখনই কয়েকজন গুন্ডা এসে অরবিন্দের উপর হামলা করে, আর অরবিন্দ তাদেরকে পিটিয়ে সেখান থেকে ভাগিয়েও দেয়। আর এই দৃশ্য দেখার পর সঞ্জনা অরবিন্দর প্রেমে পড়ে যায়। এরপর থেকে এখানে সেখানে মানে সব জায়গাতেই সঞ্জনা অরবিন্দর পিছু করছিল, মানে ওয়ান সাইড লাভার। কিন্তু অরবিন্দ কোনো কিছুতেই পাত্তা দিচ্ছিল না। এই মূলত তাদের পাস। সিন চলে আসে প্রেজেন্টে। অরবিন্দ মনোহরকে নিয়ে এসিপি রঞ্জিতে দেখতে গিয়েছে। রঞ্জিত এখনও কোমাতে আছে। তবে অরবিন্দ রঞ্জিতের ওয়াইফের কাছে জানতে চায় রঞ্জিত একটি সিরিয়াল কিলিং কেস নিয়ে তদন্ত করছিল। এর মধ্যে কি আপনার সাথে কেস নিয়ে কোনো কথা বলেছিল, বা ও কোনো ডায়েরি বা যে কোনো কিছু নোটবুক কোনো কিছু মেনটেন করতো? রঞ্জিতের ওয়াইফ যেন এমন কিছু মেনটেন করতো না, আর আমার কাছে তেমন কিছু শেয়ারও করেনি। এর জন্য অরবিন্দরা চলে যায়। আর সিন চলে যায় রাতে। মুষলধারে বৃষ্টি পড়ছে। নির্জন একটি বাস স্ট্যান্ডে এক ব্যক্তি ফোন দেখছে আর বাসের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ওই কিলার সেখানে আসে। কিলারের পরনে কালো একটি রেইনকোট। তবে কেউ যেন তাকে চিনতে না পারে এর জন্য সে একটি চটের মাস্ক লাগিয়ে ওই লোকটিকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর পরবর্তী দিনই শহর থেকে দূরে একটি পরিত্যক্ত জায়গায় ওই লোকটির পোড়া মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে অরবিন্দরাও এসেছে। তবে এখানেও সেম প্যাটার্ন। এরপর বডিটিকে অটোপসি করতে নিলে ডক্টর জানায় এই ব্যক্তির বয়স 30 বছর হবে। প্রতিবারের মতো একই প্যাটার্নে কপালে শ্যুট করে খুন করা হয়েছে। তবে এবার ভিন্ন কিছু পাওয়া গেছে। তার অ্যাঙ্কলেটে একটি প্লেট পাওয়া গেছে। ডক্টর জানায় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাঙ্কলেট ইনজুরি হয়, সেখানেই প্লেটটি লাগানো হয়েছিল। ডক্টর এটাও জানায় হয়তোবা 4 থেকে 5 মাস আগে সার্জারি করে তার পায়ে এটা বসানো হয়েছিল। তবে এই প্লেটের বিষয়ে ডিটেলস জানতে অরবিন্দ একজন অর্থোপেডিক সার্জনের সাথে দেখা করে। ডক্টর জানায় এই প্লেট তো রিসেন্টলি ম্যানুফ্যাকচার হয়েছিল, আর মাত্র 1 বছর হবে মেডিকেল কাউন্সিল এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। আর এই ডক্টরের থেকে এটাও জানা যায় এই প্লেটের গায়ে ম্যানুফ্যাকচারার কোম্পানির একটি লোগো লাগানো আছে, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কারা এটি তৈরি করেছে। তাই ডক্টর বলে আমাকে একটু সময় দিন, কোন কোন পেশেন্টের পায়ে এই কোম্পানির প্লেট লাগানো হচ্ছে আমি সব ডিটেলস বের করে দিতে পারবো। তাই অরবিন্দ ডক্টরকে মাত্র 1 দিনের সময় দেয়। এরপর অরবিন্দ যখন বের হয়ে যাচ্ছিল তখন অরবিন্দ খেয়াল করে মনোহর একজন কার্ডিয়াক সার্জনের সাথে দেখা করে বের হচ্ছে। তবে অরবিন্দ মনোহরের সাথে দেখা না করে ওই সার্জনের সাথে দেখা করে এবং জানতে চায় যে মনোহর কিসের ট্রিটমেন্ট নিচ্ছে। আর এরপর মনোহরের ফাইল দেখে এবং ডক্টরের থেকে অরবিন্দ জানতে পারে মনোহর একটি রেয়ার হার্ট কন্ডিশনে ভুগছে। খুব দ্রুত মনোহরের হার্ট ট্রান্সপ্লান্ট না করা গেলে মনোহর হয়তো বাঁচবে না। তবে মনোহর এই বিষয়টি সবার থেকে গোপন রেখেছে। সিন চলে যায় পরবর্তী দিন। যতগুলো পেশেন্টকে ওই কোম্পানির প্লেট লাগানো হয়েছে ডক্টর তাদের লিস্ট পাঠিয়েছে। এখানে 40 জনের তালিকা আছে। তবে যে ভিকটিমের বডি তারা পেয়েছে এদের মধ্যে 7 জনের প্রোফাইল তার সাথে ম্যাচ করছে। এই জন্য অরবিন্দা ওই 7 জনের খোঁজ নিতে শুরু করে। একে একে 6 জনের কাছে গিয়ে তাদের পা চেক করে দেখা হয় প্রত্যেকের পায়ে প্লেট লাগানো রয়েছে। বাকি আছে 1 জন। প্রাথমিকভাবে অরবিন্দা ধারণা করছে এই একজনই হয়তোবা তাদের এই ভিকটিম। আর এই পেশেন্টের নাম হচ্ছে সুধাকর। তাই অরবিন্দা সুধাকরের খোঁজ করতে যায়। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, এখানে এসেও তারা সুধাকরকে পেয়েও যায়। সুধাকরের ঘরে সুধাকরের প্যারালাইজড বাবাও আছে। সার্জারির বিষয়ে জানতে চাইলে সুধাকর জানায় 6 মাস আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য সার্জারি করে তার পায়ে ওই প্লেটটি বসানো হয়েছে। আর ওই প্লেটটি এখনও তার পায়ে আছে। কিন্তু সুধাকর জানতে চাচ্ছিল আপনারা এটা কেন জানতে চাচ্ছেন। অরবিন্দরা বোঝায় যে আসলে এই কোম্পানির বিরুদ্ধে প্রোডাক্টের গুণগত মান নিয়ে মামলা হয়েছে, তাই আমরা যাচাই করছি। এরপর অরবিন্দ সুধাকরের কাছে পানি খেতে চায়। তাই সুধাকর কিচেনে চলে গেলে অরবিন্দের চোখ পড়ে পাশের টেবিলে থাকা একটি ডায়েরির দিকে। তাই অরবিন্দ ডায়েরিটি দেখছিল। তবে অরবিন্দকে ডায়েরি দেখতে দেখে সুধাকর কেমন যেন চিন্তিত। তাই সুধাকর দ্রুত পানি নিয়ে আসে। আর এরপর অরবিন্দা বেরিয়েও যায়। তবে সুধাকরের আচরণটা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছিল। তবে সুধাকরের বাড়ি থেকে বের হওয়া মাত্রই সঞ্জনা অরবিন্দকে কল করে দ্রুত রেস্টুরেন্টে দেখা করতে বলে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। অরবিন্দ জানতে চায় কী জন্য। সঞ্জনা বলে এখানে সমস্যা হচ্ছে, তুমি যত দ্রুত পারো এখানে চলে আসো। এরপর অরবিন্দ সঞ্জনার সাথে দেখা করতে গেলে সঞ্জনা অরবিন্দকে একটি রিং দিয়ে প্রপোজ করে। কিন্তু অরবিন্দ সোজা বলে দেয় এই সব কিছু তোমার বয়সের কারণে হচ্ছে। এই বয়সে এমনটা হয়, তোমার হয়তো বা ইনস্ট্যান্ট ভালো লাগছে এই জন্য এমনটা করছো। অরবিন্দ মূলত ভালোবাসার মধ্যে পড়তে চাচ্ছিল না।
আর সঞ্জনা কষ্ট পেয়ে শেষে শুধু বলে যায়, ঠিক আছে, যতদিন পর্যন্ত তুমি আমার ফিলিং বুঝতে না পারবে ততদিন পর্যন্ত আমি তোমার সামনে আসবো না বলে সঞ্জনা কাঁদতে কাঁদতে চলে যায়। আর এর ঠিক পরবর্তী দিনই আরও একটি পোড়া মরদেহ পাওয়া যায়। এতদিন বডিগুলো পাওয়া গিয়েছিল শহরের বাইরে, তবে আজকে বডি পাওয়া গেছে শহরের মধ্যেই। অরবিন্দ লোকাল থানার ইন্সপেক্টরের কাছে জানতে চায়, আপনার স্টেশনে কারো মিসিং কমপ্লেন এসেছিল? ইন্সপেক্টর বলে, না স্যার, তবে কনস্টেবল কিছু একটা বলতে চাচ্ছিল। আর অরবিন্দ বুঝতে পেরে কনস্টেবলের কাছে জানতে চায়, যেটা বলতে চাও সোজাসুজি আমাকে বলতে পারো। তখন কনস্টেবল একজন পাগলের কথা বলে। আর এখানে আমাদের এটাও দেখানো হয়, আজ সকালে থানায় একজন পাগল এসেছিল। ওই পাগলটা বাস স্ট্যান্ড, বাস এবং একটি মেয়ের বিষয়ে কিছু একটা বলছিল, কিন্তু ইন্সপেক্টর এটা পাগলের পাগলামি ভেবে কনস্টেবলকে দিয়ে তাকে বের করে দিয়েছিল। তাই ওই পাগলের বিষয়ে জানার পর অরবিন্দ ওই পাগলের সাথে দেখা করে আর পাগলের কাছে জানতে চায়, তুমি যা দেখেছ আমাকে বলতে পারো। সিন চলে যায় গত রাতে। পাগলের তথ্য মতে গত রাতে প্রচুর বৃষ্টি পড়ছিল। এখানে ওই কিলারের কালো রঙের কারটি দাঁড়ানো ছিল। ঠিক তখনই একটি মেয়ে বাস থেকে নেমে ওই কারের দিকে হেঁটে আসছিল। মেয়েটি আসছিল আর ফোনে কথা বলছিল। আর এই সুযোগে ওই কিলার মেয়েটির গলায় ইলেকট্রিক শক দিয়ে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল। ওই পাগলটা তখন পাশে বসে সবই দেখেছিল। তবে পাগলের থেকে আরও জানা যায়, যে মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে গেছিল ওই মেয়েটি রেগুলার স্কুটি নিয়ে যাতায়াত করত। এরপর ওই লোকেশনের আশেপাশে খোঁজ করে দেখা যায় এখানে কোনো সিসিটিভি ইনস্টল করা নেই। তবে অরবিন্দের কথা, যে মেয়েটা রোজ স্কুটি নিয়ে যাতায়াত করে সে হঠাৎ করে বাসে কেন আসতে গেল? মনোহর বলে, হতে পারে তার বাইকটি রিপেয়ার করতে দিয়েছে। এই জন্য আশেপাশের মেকানিক সবগুলোতে খোঁজ নেওয়া হয় যে কোনো মেয়ে তার স্কুটি রিপেয়ার করতে দিয়েছিল কিনা। আর খুঁজতে খুঁজতে ওই মেয়েটির স্কুটি পাওয়া যায়। সচরাচর স্কুটির সিটের নিচে স্কুটির ডকুমেন্টসগুলো রাখা থাকে। আর এক্ষেত্রেও অরবিন্দের সিটের নিচে ওই মেয়ের ড্রাইভিং লাইসেন্স এবং স্কুটির ডিটেলসও পায়। মেয়েটির নাম মীরা। তবে মীরার অ্যাড্রেসে গিয়ে অরবিন্দরা পুরোই শক, কারণ মীরা তো বাড়িতে। অরবিন্দ মীরার কাছে জানতে চায়, তোমার সাথে আর কে কে থাকে? মীরা বলে, বাবা মা আছে, তারা শহরের বাইরে গিয়েছে। তখনই কনস্টেবল বলে ওঠে, তুমি আজ সকালে থানায় এসেছিলে? আর এখানে আমরা দেখতে পাই মীরা সকালবেলা থানার সামনে দাঁড়িয়েছিল। আর কনস্টেবল যখন ওই পাগলকে নিয়ে বের হচ্ছিল তখন মীরার কাছে যখন জানতে চেয়েছিল যে তুমি কেন এসেছ, মীরা বলেছিল সে তার কুকুরছানা খুঁজে পাচ্ছে না, তাই কমপ্লেন করতে এসেছে। আর কুকুরছানার কথা শুনে কনস্টেবল মীরাকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তবে মীরা জানায় সে এখনও তার কুকুরছানা খুঁজে পায়নি। অরবিন্দ জানতে চায়, তুমি কত রাতে কোথায় ছিলে? মীরা বলে, স্যার আমি বাড়িতেই ছিলাম। তবে অরবিন্দ মনোহরকে ঘর তল্লাশি করতে পাঠায়। আর ঘরের মধ্যে আশেপাশে লক্ষ্য করে অরবিন্দ বলে, এই ঘরের কোথাও কুকুরের খাবারের জন্য কোনো বাটি বা কোনো কিছু দেখা যাচ্ছে না, সবকিছু সাজানো গোছানো। তার মানে তোমার কুকুরছানার বিষয়টি তুমি মিথ্যা বলছো, তোমার তো কোনো কুকুরছানাই নেই। ঠিক তখনই মনোহর কিছু দেখতে পেয়ে সবাইকে ভিতরে ডাকে। আর এরপর সবাই ভিতরে গিয়েই পুরো চমকে ওঠে, কারণ তারা যাকে মীরা ভেবে কথা বলছে এ তো মীরা নয়, মীরার যমজ বোন তারা। আর দেয়ালে মীরা এবং তারা অসংখ্য ছবি ঝোলানো। তবে এর মধ্যে একটি ছবি দেখে অরবিন্দের চোখ আটকে যায়। এটি একটি স্কুলের ফটো। আর এই ফটোতে অনেকগুলো টুইনকে একসাথে দেখা যাচ্ছে। স্কুলের নাম টুইন বার্স ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল। আর এই ফটোতে স্কুলের নাম দেখেই অরবিন্দর সুরেন্দ্রের উপর সন্দেহ হয়, কারণ সুরেন্দ্রের বাড়িতে অরবিন্দ এই স্কুলের একটি ফটো দেখেছিল। তার মানে সুরেন্দ্ররও যমজ ভাই রয়েছে। অরবিন্দ যার সাথে কথা বলেছে সে সুধাকর নয়, সুধাকরের যমজ ভাই সুরেন্দ্র। আর মীরারা এবং সুরেন্দ্ররা একই স্কুলে পড়াশোনা করেছিল। তাই এই দুই ভিকটিমের মধ্যে যেহেতু একটি কানেকশন আছে, একদিকে তারা অন্যদিকে সুরেন্দ্র, দুজনকে জিজ্ঞাসাবাদ করতে তুলে আনা হয়। একদিকে সুরেন্দ্র জানায় গত মাসের 23 তারিখ রাতে সুধাকর তাকে কল করে বলেছিল তার আসতে একটু লেট হবে। আবার তারা বলছে মীরাও তাকে মেসেজ করে জানিয়েছিল মীরা তার বান্ধবীর বাসায় থাকবে, পরদিন সকালেই বাসায় ফিরবে। তবে মীরা পরবর্তী দিন সকালে বাসায় ফিরেনি। অন্যদিকে সুধাকরও ওই রাত তার বাড়ি ফিরেনি। আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকবার ক্লিয়ার করে বলে নিচ্ছি, এই দুইটি ঘটনায় আলাদা ঘটেছিল। তবে তাদের জিজ্ঞাসাবাদ যেহেতু একসাথে চলছে, আমি দুটো একসাথে বোঝাচ্ছি। সুধাকর যে রাতে বাড়িতে ফিরেনি আর মীরা যে রাতে বাড়িতে ফিরেনি, পরবর্তী দিন সকালে সুরেন্দ্র আর তারা দুজনের কাছে একটি আননোন নম্বর থেকে ভিডিও কল এসেছিল। দুজনের তথ্য মতে মাস্ক পরিহিত কোনো এক ব্যক্তি ওই ভিডিও কলে মীরাকে এবং সুরেন্দ্রকে দুজনকে টর্চার করছিল। ওই কিলার সুরেন্দ্রকে বলেছিল সুরেন্দ্র যদি তার কথা মতো কাজ না করে তাহলে সে সুধাকরকে মেরে ফেলবে। আবার সেম কথা তারাকেও বলেছিল, তারা যদি তার অর্ডার ফলো না করে তাহলে মীরাকে মেরে ফেলবে। সুধাকরের বেলাতে সুরেন্দ্র সাহস না করলেও তারা ভাবছিল হয়তো তার পুলিশের কাছে যাওয়া উচিত। এই জন্য কমপ্লেন করতে তারা পুলিশ স্টেশনে গিয়েছিল। তবে পুলিশ স্টেশন ঢোকার আগ মুহূর্তেই ওই কিলার তারাকে কল করে বলেছিল তুমি যদি পুলিশকে সব কিছু বলে দাও তাহলে তোমার বোনকে আমি মেরে ফেলবো। আর এই জন্যই তারা তখন ওই কনস্টেবলকে তার কুকুরছানা হারানোর মিথ্যা কথাটা বলেছিল। তবে এর পরবর্তী দিনে ওই কিলার তাদেরকে আবার কল করে কস্তুরীনগর রেল স্টেশনে একটি জায়গায় যেতে বলেছিল। কথা মতো তারা এবং সুরেন্দ্র
দুজনে গিয়েছিল। তবে ওই কিলার তাদের গলায় ইলেকট্রিক শক দিয়ে তাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে যায়। এরপর তাদের যখন জ্ঞান ফিরে আসে, তারা পাশে একটি ফোন দেখতে পায়। কিলার ওই ফোনের মধ্যে ভিডিও কল করে এবং তাদেরকে সামনে থাকা একটি তাঁবুর মধ্যে যেতে বলে। আর কথা মতো তারা তাঁবুর মধ্যে গিয়ে দেখে ভিতরে একজনকে বেঁধে রাখা হয়েছে, তার আপাত মস্তক চট দিয়ে ঘেরা, পাশে একটি গান রাখা। আর কিলারের ইনস্ট্রাকশন মতো ওই গান দিয়ে সামনে থাকা ব্যক্তির কপালে তাদের শ্যুট করতে হবে। কিন্তু তারার বেলাতে তারাও শ্যুট করতে চাচ্ছিল না, আবার সুরেন্দ্রর বেলাতেও সুরেন্দ্র শ্যুট করতে চাচ্ছিল না। ভিডিও কলের মধ্যে সুধাকরকে টর্চার শুরু করে, আর এদিকে মীরাকে টর্চার করছিল। তারাও তার বোনের টর্চার সহ্য করতে পারছিল না, আর সুরেন্দ্র তার ভাইয়ের টর্চার সহ্য করতে পারছিল না, যে জন্য দুজনই বাধ্য হয়ে একসময় নিজেদের ভাই এবং বোনকে বাঁচানোর জন্য সামনে থাকা ব্যক্তির কপালে শ্যুট করে দিয়েছিল। আমি আবার বলছি, দুটি ঘটনা দুই দিন ঘটেছিল, কিন্তু প্রত্যেকের সাথেই সেম ঘটনা ঘটেছিল, তাই দুটি ঘটনা একসাথে দেখানো হলো। তারা সুরেন্দ্র জানায় এরপর কি হয়েছিল আমরা কিছুই বলতে পারবো না। আমাদের জ্ঞান ফিরতেই দেখি আমাদের যেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল আমরা সেখানেই পড়ে আছি। তবে তারা দুজনই ভেবেছিল তারা যেহেতু কিলারের শর্তগুলো পূরণ করেছে, হয়তোবা তাদের ভাই বা বোন পরবর্তী দিন সকালে ফিরে আসবে। কিন্তু পরদিন সকালে না সুধাকর বাড়ি ফিরেছিল, না মীরা ফিরেছিল। তারা সুরেন্দ্রর ফোনে দুটি ভিডিও ক্লিপ পাঠানো হয়, আর ওই ভিডিও ক্লিপ প্লে করে দেখে সুরেন্দ্র গতরাতে তার ভাইকে শ্যুট করেছে, আর তারা গতরাতে তার বোন মীরাকে শ্যুট করেছিল। কিলার খুব চতুরতার সাথে নিজ বোনকে দিয়ে বোনের খুন করিয়েছে, ভাইকে দিয়ে ভাইয়ের খুন করিয়েছে। আর এই ঘটনার পর থেকে সুরেন্দ্র বা তারা এরা বেঁচে আছে ঠিকই, কিন্তু নিজেদের ভাই বা বোনকে খুন করার কিল্ট নিয়ে তারা প্রতিনিয়ত নরকের আগুনে জ্বলে পুড়ে মরছে। তাদের কথা এটাও জানা যায় তারা বহুবার নিজেদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আবার কিলারের কাছে যেহেতু তাদের ওই ভিডিও আছে, তারাই শ্যুট করেছিল, তাই নিজেদেরকে বাঁচাতে তারা কারোর সাথে শেয়ারও করতে পারেনি। দুজনের থেকে আলাদাভাবে সবকিছু জানার পর দুজনের স্টোরি যেহেতু একই ছিল, তাই অরবিন্দ তারা এবং সুরেন্দ্রকে একসাথে করে এবং বলে তোমাদের দুজনকেই প্রি রেকর্ডের ভিডিও দেখিয়ে লাইভ ভিডিও কলের নাটক সাজানো হয়েছিল। তবে সুরেন্দ্র আর তারা একে অন্যকে চিনতে পারছে না। তখন অরবিন্দ জানায় যে তোমাদের দুজনের ঘর থেকেই তোমাদের স্কুলের ফটোটি পাওয়া গেছে, আর ওই ফটোটি দেখে তারা দুজনে এখন বুঝতে পারছে তারা সবাই ক্লাসমেট। এরপর তারা একে অন্যকে চিনতেও পারে। স্কুল জীবনের পর আজই তাদের প্রথম দেখা হচ্ছে। অরবিন্দ জানতে চায় তোমাদের কাউকে সন্দেহ হয়, তবে সুরেন্দ্র আর তারা কিছুই বলতে পারছিল না। অরবিন্দ বলে তোমাদের ক্লাসমেটদেরকেই খুন করা হচ্ছে। অরবিন্দ ধারণা তাদের কোনো ক্লাসমেটই হয়তো বা কিছু একটা করছে। তাই অরবিন্দ জানতে চায় স্কুলে তোমরা যখন পড়াশোনা করতে তোমাদের ক্লাসমেটের মধ্যে কারোর সাথে কোনো কিছু হয়েছিল? তখন তারা সুরেন্দ্র বেঞ্জামিন নামে একজনের ফটো দেখিয়ে দেয়। এর মধ্যে মনোহর এসে সানজানার ফটো দেখিয়ে জানায় যে এই মেয়েটিকে আমি মাঝে মধ্যেই আমাদের অফিসের সামনে দেখতে পাই। অরবিন্দ তারাকে ফটোটি দেখে জানতে চায় একে চিনো? তারা বলে স্যার ওর নাম সানজানা, ও আমাদের ক্লাসমেট। সাথে ওই স্কুলের ফটো থেকে সানজানার এবং অঞ্জনার ফটোটিও দেখায়। অরবিন্দ সানজানা এবং অঞ্জনার বিষয়ে জানতে পেরে সাথে সাথে সানজানাকে কল করে, কিন্তু সানজানার ফোন বন্ধ। তারা জানায় কিছুদিন আগে ওর সাথে আমার শপিং মলে দেখা হচ্ছিল, তবে ওর এক্সাক্ট অ্যাড্রেসটা আমি জানি না। অরবিন্দ জানতে চায় তোমরা বললে তোমরা স্কুলে থাকা অবস্থায় একটি ঘটনা ঘটেছিল, কি ঘটেছিল আমাকে খুলে বলো। এরপর সুরেন্দ্র আর তারা তাদের স্কুল লাইফে ঘটে যাওয়া ওই ঘটনার কথাগুলো অরবিন্দের সাথে শেয়ার করে। সব শুনে অরবিন্দ জানতে চায় তোমাদের অন্য ক্লাসমেটরা এখন কে কোথায় আছে তোমরা জানো? কিন্তু তারা বা সুরেন্দ্র কেউই বলতে পারছে না যে অন্য ক্লাসমেট কে কোথায় আছে। তবে সব কিছু জানার পর অরবিন্দ দুজনকে ছেড়ে দেয়। কিন্তু এখানে মনোহরের প্রশ্ন, সুধাকরের না হয় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর পায়ে প্লেট লাগানো ছিল, তোমার পা কাটলো কীভাবে? সুরেন্দ্র জানায় ছোটবেলা থেকে সুরেন্দ্র আর সুধাকরের মধ্যে কোনো পার্থক্য ছিল না, তাই সুধাকরের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সুরেন্দ্র নিজেই তার পা কেটে ফেলেছিল। তবে সুরেন্দ্র আর তারা চলে যেতেই মনোহর অরবিন্দকে বলছিল স্যার ওদের কথায় আমার সন্দেহ হচ্ছে। অরবিন্দের কথা, ওদের কথার মধ্যে সত্য মিথ্যা দুটোই আছে, তবে এক্স্যাক্টলি কী ঘটেছে পুরো সত্যটা জানতে হলে আমাদেরকে ওই স্কুলে যেতে হবে। আর ওরা যেমনটা বলছে যে 6 জনের খুন হয়েছে, হয়তোবা সবাই ওদের ক্লাসমেটই হবে। এই জন্য অরবিন্দ আর মনোহর টুইনবার স্কুলের প্রতিষ্ঠাতা এবং শিক্ষিকা শান্তির সাথে দেখা করে এবং শান্তিকে জানায় গত কয়েক মাসে চেন্নাইতে 8টি খুন হয়েছে। প্রত্যেকেই একই স্কুলের একই ক্লাসে পড়াশোনা করত, আর এরা প্রত্যেকেই টুইন। সবাই আপনার টুইনবাড়ি স্কুলে পড়াশোনা করেছে, আর এদের খুন করছে এদেরই ক্লাসমেট। অরবিন্দ নাম বলার আগেই শান্তি বলে ওঠে কে? বেঞ্জামিন। এরপর শান্তি জানায় আজ থেকে 23 বছর আগে শান্তি আর তার স্বামী বিশ্বনাথ একটি স্কুল প্রতিষ্ঠা করেছিল। প্রতিষ্ঠার 2 বছর পর তাদের স্কুলে 6টি যমজ বাচ্চা ভর্তি হয়, আর এজন্য ওই সময় এই বিষয়টি পত্রিকায় এসেছিল, আর এই জন্য পুরো চেন্নাই সিটিতে তাদের স্কুলটি ফেমাস হয়ে গিয়েছিল। বিশ্বনাথ তখন এই জিনিসটাকে কাজে লাগানোর প্ল্যান করে। বিশ্বনাথ অফার করে কেউ যদি তাদের স্কুলে টুইন ভর্তি করে
একজনের অ্যাডমিশন ফি দিয়ে দুজন অ্যাডমিশন নিতে পারবে। আর এই অফার শুনে অনেক অভিভাবকই তখন তাদের টুইন বাচ্চাদেরকে এই স্কুলে ভর্তি করাতে শুরু করে। আর এজন্য একসময় তারা স্কুলের নাম পরিবর্তন করে টুইন বার্স স্কুল নাম রেখেছিল। এরপর তারা একদিন চেন্নাইতে চেস চ্যাম্পিয়নশিপের ইনভাইট পেয়েছিল, আর সেখানে গিয়ে তারা বেঞ্জামিনকে দেখে। বেঞ্জামিন ছিল ওই সময়ের চেস চ্যাম্পিয়ন। আর শান্তির এটাও জানতে পারে বেঞ্জামিনটা টুইন ব্রাদার, একজন বেঞ্জামিন আর একজন ফ্রান্সিস। বিশ্বনাথটা চিন্তা করে বেঞ্জামিন আর ফ্রান্সিস যদি তাদের স্কুলে ভর্তি হয় তাহলে বেঞ্জামিনের তারা অনেক চেস চ্যাম্পিয়নশিপ জিততে পারবে, তখন তাদের স্কুলটা আরও ফেমাস হয়ে যাবে। তাই নিজেদের স্কুলটাকে প্রমোট করার জন্য বিশ্বনাথরা বেঞ্জামিনদের বাড়িতে যায়। তবে বেঞ্জামিনদের কোনো বাড়ি ছিল না, বেঞ্জামিনের বাবা মাও ছিল না। বেঞ্জামিন আর ফ্রান্সিস রাস্তার পাশে একটি তাঁবুটা নিয়ে সেখানে থাকতো। মূলত ফ্রান্সিস একটু মেন্টালি ডিস্টার্ব ছিল। বিশ্বনাথ বেঞ্জামিনদেরকে তাদের স্কুলে ভর্তি হওয়ার অফার দিলে প্রথমে বেঞ্জামিন সেটা ফিরিয়ে দিতে যাচ্ছিল। তবে পরবর্তীতে বেঞ্জামিন চিন্তা করে তারা যদি স্কুলে ভর্তি হয় তাহলে ফ্রান্সিস হয়তো ভালো পড়াশোনা করতে পারবে, তারা একটা শেল্টার পাবে। তাই ফ্রান্সিসের কথা চিন্তা করে বেঞ্জামিন তাদের কথায় রাজি হয়ে তাদের স্কুলে অ্যাডমিশন নিয়েছিল। এরপর বেঞ্জামিন আর ফ্রান্সিস স্কুলে যেতে শুরু করে। প্রথমেই শান্তি তাদেরকে তাদের ক্লাসমেটদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর থেকে বেঞ্জামিন আর ফ্রান্সিস পড়াশোনায় মনোযোগী হয়। একদিকে বেঞ্জামিন বিভিন্ন চেস চ্যাম্পিয়নশিপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরছিল, অন্যদিকে ফ্রান্সিস পড়াশোনা করে ক্লাসে সবসময় ফার্স্ট হচ্ছিল। এই জন্য প্রতিটি টিচারই বেঞ্জামিন আর ফ্রান্সিসকে দিয়ে সবাইকে উদাহরণ দিচ্ছিল যে ওদেরকে দেখো, ওদের মতো হওয়ার চেষ্টা করো, ওদের থেকে ইন্সপায়ার হও। যদিও টিচাররা বেঞ্জামিন আর ফ্রান্সিসকে দিয়ে সবাইকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই বিষয়টা অন্য স্টুডেন্টরা স্বাভাবিকভাবে নিচ্ছিল না। বেঞ্জামিন আর ফ্রান্সিসের প্রতি তাদের অন্যরকম একটা মনোভাব সৃষ্টি হয়ে যাচ্ছিল। তারা বেঞ্জামিন আর ফ্রান্সিসকে সহ্য করতে পারছিল না। এমনকি প্রতি বছরের ন্যায় অভিভাবকদের মিটিংয়ের সময়ও বেঞ্জামিন আর ফ্রান্সিসের বিষয়ে বলায় বেঞ্জামিন আর ফ্রান্সিসের সাফল্য দেখে তাদের বাচ্চাদেরকে বিভিন্ন কথা শোনাচ্ছিল। কারণ ওদের বাবা মা না থেকেও, ওদের বাড়িঘর না থেকেও ওরা এত ভালো পড়াশোনা করছে, আর তাদের সন্তানদেরকে সব ফ্যাসিলিটি দেওয়ার পরও তারা তাদের এক্সপেকটেশন পূরণ করতে পারছে না। আর এতে করে স্টুডেন্টদের মধ্যে আরও বিরূপ মনোভাব সৃষ্টি হয়ে যায়। এর মধ্যে একদিন বেঞ্জামিন এসে দেখে ফ্রান্সিস কান্না করছে। বেঞ্জামিন জানতে চায় তোর কী হয়েছে, কাঁদছিস কেন? তখন ফ্রান্সিস বলে সবাই বলে আমি পাগল। এই বিষয় নিয়ে ফ্রান্সিস অনেক ভেঙে পড়েছিল। ফ্রান্সিস কেঁদেই যাচ্ছিল। তাই বেঞ্জামিন সহ্য করতে না পেরে ক্লাসের অন্য বাচ্চাদের সাথে ফাইট করে, আর এজন্য বেঞ্জামিনকে পানিশমেন্টও দেওয়া হয়েছিল। তবে এর কিছুদিন পরে ছিল অল ইন্ডিয়া ওপেন চেস টুর্নামেন্ট, যেটা দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে শান্তি ছিল ন্যাশনাল চেস প্লেয়ার, এই জন্য মাঝে মধ্যেই শান্তি বেঞ্জামিনকে নিয়ে প্র্যাকটিস করত। কিন্তু ওই ঘটনার পর বেঞ্জামিনের খেলাতে একদমই মন ছিল না। বেঞ্জামিন কেন যেন হেরে যাচ্ছিল। তাই শান্তি একসময় বেঞ্জামিনকে বলেই বসে এইভাবে খেললে তুমি স্কুলের নাম ডুবিয়ে আসবে, প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে। আমি তোমার স্যারকে বলে দেব তোমার যেতে হবে না। তখন বেঞ্জামিন অনুরোধ করে ম্যাডাম আরেক রাউন্ড খেলুন আমার সাথে। যদিও শান্তি খেলতে চাচ্ছিল না, বেঞ্জামিনের অনেক অনুরোধে শান্তি আবার খেলতে বাধ্য হয়। তবে এবার বেঞ্জামিন যে টেকনিক নিয়ে খেলে, খুব অল্প সময়ের মধ্যেই শান্তি বেঞ্জামিনের কাছে হেরে যায়। আর তখনই শান্তি বুঝতে পারে সাধারণত আমরা প্ল্যান এর পাশাপাশি ব্যাকআপ হিসেবে প্ল্যান বি রাখি, কিন্তু বেঞ্জামিন একমাত্র ব্যক্তি যে প্ল্যান সিও রাখত। আর বেঞ্জামিন তার 3টি প্ল্যান একসাথে কাজে লাগাতে পারত। তবে এটা প্রতিদ্বন্দ্বী তখনই বুঝতে পারবে যখন খেলা শেষ হবে। শান্তি তখন বেঞ্জামিনের কাছে জানতে চায় তুমি জেনে শুনে তাহলে আমার কাছে কেন হেরেছিলে? বেঞ্জামিন তখন বলে একজন সন্তান কিভাবে মাকে হারাতে পারে, কারণ বেঞ্জামিন শান্তিকে মায়ের চোখে দেখে। তাই বেঞ্জামিন শান্তিকে বলে আমি কি আপনাকে একবার মা বলে ডাকতে পারি? এর মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়। আর তখনই ফ্রান্সিসের চিৎকার ভেসে আসে। ফ্রান্সিসের চিৎকার শোনা মাত্র বেঞ্জামিন ফ্রান্সিসের কাছে ছুটে যায়, কারণ ফ্রান্সিসের একটা সমস্যা আছে। সেটা হচ্ছে ফ্রান্সিস অন্ধকার দেখলেই ভয় পায়। অন্ধকারে সে বেশি সময় থাকতে পারে না। এটা একটা মেন্টাল কন্ডিশন, যাকে নিক্টোফোবিয়া বলে। আর এজন্যই বেঞ্জামিন কখনোই ফ্রান্সিসকে একা রাখে না। এর মধ্যে টুর্নামেন্টের সময় হয়ে আসে। স্কুলের পক্ষ থেকে বেঞ্জামিনকে দিল্লি যেতে হবে। তবে বেঞ্জামিন ফ্রান্সিসের জন্য যেতে যাচ্ছিল না। কিন্তু বিশ্বনাথটা বোঝায় তোমার চিন্তা করতে হবে না, এখানে ম্যাডাম আছে, ফ্রান্সিসের খেয়াল রাখবে। তাই বেঞ্জামিন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দিল্লি চলে যায়। তবে বেঞ্জামিন যাওয়া মাত্রই তাদের ক্লাসের যে অন্য বাচ্চারা ছিল তারা ফ্রান্সিসকে টিচ করতে থাকে। ক্লাসের বাইরে যে কোনো ক্ষেত্রে তারা ফ্রান্সিসের সাথে এমন সব আচরণ করছিল, ফ্রান্সিসও পাগল হয়ে যাচ্ছিল। কিছুদিন পর বেঞ্জামিন টুর্নামেন্ট জিতে ফিরে আসে। ফ্রান্সিসও জানতো এই কয়েকদিনে তার সাথে যা ঘটেছে বেঞ্জামিন জানতে পারলে অনেক ভায়োলেন্ট হয়ে যাবে। তাই ফ্রান্সিস বেঞ্জামিনের থেকে সব কিছু লুকিয়ে রেখেছিল। এরপর একদিন বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে নেওয়া হচ্ছিল। মূলত 2টি গ্রুপ করা হয়। যেহেতু তারা সবাই টুইন, তাই একজনকে পাঠানো হয় কেমিস্ট্রি ল্যাবে আর অন্যজনকে ফিজিক্স ল্যাবে। এদিকে এক ম্যাডাম আরেক ম্যাডামকে ফ্রান্সিসের সমস্যার কথা বলছিল, যে ফ্রান্সিস তো নিক্টোফোবিয়া আক্রান্ত, অন্ধকার দেখলে ভয় পায়, বেশিক্ষণ অন্ধকার থাকতে পারে না।
আর এটা ফ্রান্সিসের ক্লাসমেট শুনে ফেলে। ওই দিন বেঞ্জামিন গিয়েছিল ফিজিক্স ল্যাবে, আর ফ্রান্সিস গিয়েছিল কেমিস্ট্রি ল্যাবে। আর যেই ছেলেটা ম্যাডামদের মুখে ফ্রান্সিসের সমস্যার কথা শুনতে পেয়েছিল সেও কেমিস্ট্রি ল্যাবের ছিল। তাই ল্যাবে গিয়ে সে অন্য ক্লাসমেটদের সাথে ওই বিষয়টি শেয়ার করে এবং তারা একটি প্ল্যান সাজায়। এরপর ফ্রান্সিস যখনই ল্যাবে ঢুকে তারা ল্যাবের দরজা জানলা বন্ধ করে ল্যাবের লাইটগুলো বন্ধ করে দেয়। আর অন্ধকার দেখেই ফ্রান্সিস চিৎকার করে ওঠে। এদিকে ফ্রান্সিসের চিৎকার শুনে বেঞ্জামিনও ছুটে আসে, কিন্তু দরজা বন্ধ থাকায় বেঞ্জামিন ঢুকতে পারছে না। ফ্রান্সিসও অন্ধকারে ভয়ে চিৎকার করতে করতে একসময় মেঝেতে ঢলে পড়ে। ফ্রান্সিসকে হসপিটালে নেওয়া হয়, কিন্তু হসপিটাল নেওয়ার পর ডক্টর জানায় ফ্রান্সিস মারা গেছে। বেঞ্জামিনের কাছে পরিবার, ভাই, বন্ধু সব কিছু ছিল ফ্রান্সিস। তাই একমাত্র ভাইকে হারিয়ে বেঞ্জামিন কিছুতেই মানতে পারছিল না ফ্রান্সিস বেঁচে নেই। বেঞ্জামিন শুধু চিৎকার করে কেঁদেই যাচ্ছে। আর ফ্রান্সিসকে যখন কবরস্থানে কবর দেওয়া হচ্ছিল তখনও বেঞ্জামিন অনুরোধ করছিল ও অন্ধকার অনেক ভয় পায়, ওকে একা রেখে যাবেন না। যদিও সবাই সেদিন সেখান থেকে চলে গিয়েছিল, ফ্রান্সিসের জন্য সারা রাত বেঞ্জামিন কবরের পাশে বসে কাটিয়ে দিয়েছিল। বেঞ্জামিন যেখানেই যাচ্ছে শুধু ফ্রান্সিসের কথা ভাবছে। সে এখনও ভাবছে তার পাশে ফ্রান্সিস আছে। সে মেনে নিতে পারছে না ফ্রান্সিস নেই। এইভাবে কয়েকদিন কেটে যায়। এরপর একদিন বেঞ্জামিন ক্লাসে অ্যাটেন্ড করে। যেই বেঞ্চে তারা দুজন বসত সেখানে সে আজ একা। এই জন্য বেঞ্জামিন ক্লাস থেকে বেরিয়ে যায়। তবে বের হওয়ার সময় তার সব ক্লাসমেটদেরকে একবার দেখে যায়। এদিকে চার্চের সিস্টার বিশ্বনাথের সাথে দেখা করে বিশ্বনাথকেও জানায় বেঞ্জামিন সব জায়গার যমজ ভাইয়ের কথা ভাবছে। এমন অবস্থায় ওকে এখানে রাখাটা ঠিক হবে না, ওর জায়গা পরিবর্তন দরকার। ওর সাথে আমার কথা হয়েছে, ও আমার সাথে যেতে চাচ্ছে, আমি ওর টেক কেয়ার করব। তবে বাকি ডিসিশন আপনার হাতে। তবে মাদার হেলেনের কথা শুনে বিশ্বনাথ বেঞ্জামিনের সাথে কথা বলে, যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে তোমার নতুন জীবন শুরু করো। তুমি ভবিষ্যতে অনেক বড় চেস চ্যাম্পিয়ন হতে পারবে, তোমার পাশে আমরা আছি। তবে বিশ্বনাথের কথা শুনে বেঞ্জামিন বেরিয়ে যায়। আর এখানে আমরা এটাও দেখতে পাই ফ্রান্সিসের মৃত্যুর পর শান্তি এই বিষয় নিয়ে পুলিশে কমপ্লেন করতে চেয়েছিল, কিন্তু বিশ্বনাথ তখন বলেছিল যে মরে গেছে, আর বাকি আছে সেও তো এক অনাথ। ওদেরকে আমি রাস্তা থেকে তুলে এনে এখানে আশ্রয় দিয়েছি, এটাই বেশি। ওদের জন্য আমি আমার স্কুলের দুর্নাম করব? আমি ওদেরকে এনেছি আমার লাভের জন্য। তার মানে সব কিছু ছিল বিশ্বনাথের কাছে বিজনেস। আর বিশ্বনাথের আসল চেহারাটা জানার পর বেঞ্জামিন এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছে না। এই জন্য বেঞ্জামিন মাদার হেলেনের সাথে চলে গিয়েছিল। আর শান্তির সাথেও সেদিনই বেঞ্জামিনের শেষ দেখা হয়েছিল। তবে এর কয়েক সপ্তাহ পর বেঞ্জামিনকে কেউ অ্যাডপ্ট করে। তবে বেঞ্জামিন চাচ্ছিল না কে তাকে অ্যাডপ্ট করেছে বা বেঞ্জামিন কোথায় রয়েছে সেটা যেন শান্তি বা বিশ্বনাথ না জানতে পারে। এই জন্য মাদার হেলেন কখনোই বেঞ্জামিনের বিষয়ে তাদেরকে কিছু বলেনি। আর এরপর একদিন স্কুলে আগুন লেগে পুরো স্কুল পুড়ে গিয়েছিল। সব কিছু শোনার পর অরবিন শান্তিকে বলে ওর ক্লাসমেটদের ডিটেলস কি দিতে পারবেন। যদিও স্কুলটি পুড়ে গিয়েছিল, তবে ওই মুহূর্তে স্কুলের কিছু ডকুমেন্টস উদ্ধার করা গিয়েছিল। এই জন্য শান্তি পুরাতন ডকুমেন্টস থেকে ওই সময় বেঞ্জামিনের ক্লাসে যারা ছিল তাদের একটি অ্যাডমিশন ডিটেলস অরবিন্দকে দেয়। এই অ্যাডমিশন লিস্টে যে বাচ্চারা ছিল দুজন বাদে সবাই মারা গেছে। তাই শান্তি শুধু অনুরোধ করে অ্যানিহাও ওই দুজনকে বাঁচান। সবশেষে অরবিন্দ বিশ্বনাথের কথা জানতে চায়। শান্তি জানায় স্কুল পড়ে যাওয়ার পর বিশ্বনাথের স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছিল। তাই বিশ্বনাথ সেটা সহ্য করতে না পেরে ড্রিঙ্ক করতে করতে একসময় মারা গিয়েছিল। এরপর অরবিন্দরা চলে যাচ্ছিল। তবে শান্তি শুধু জানতে চায় যদি আপনারা বেঞ্জামিনকে পেয়ে যান তখন কি করবেন। অরবিন্দ শুধু বলে যায় সেটা কোর্ট ডিসাইড করবে। এরপর বাইরে এসে অরবিন্দ বেঞ্জামিনের ক্লাসমেটদের অ্যাডমিশন ফর্ম চেক করে, সাথে ওই ভিকটিমদের পোস্টমর্টম রিপোর্ট চেক করে। ফ্রান্সিস যেদিন মারা গিয়েছিল সেদিন ফ্রান্সিসের জন্মদিন ছিল, আর বেঞ্জামিনও তাই এই সকল ভিকটিমদেরকে তাদের জন্মদিনের দিনই মারছে। এ পর্যন্ত যারা মারা গেছে সবাই টুইন ছিল। তবে এদের মধ্যে শুধু বাকি আছে এখন সানজানা আঞ্জানা আর ধীরান ধীরাজ। তার মানে এদের চারজনের মধ্যে দুইজন মরতে চলেছে। এরপর অরবিন্দ মনোহরকে বলে তারা সুরেন্দ্রকে বাদে বাকি 6 জনের খবর নাও। এখানে 2টি টুইন এখনো বাকি আছে, সানজানা অঞ্জনা, ধীরান আর ধীরাজ। আমি ওদের খোঁজ করছি। অরবিন্দ এখান থেকে ফিরে সানজানাদের বাড়িতে যায়, আর এখানেই অঞ্জনার সাথে দেখা হয়। অরবিন্দ সানজানা, অঞ্জনা এবং তাদের বাবা মাকেও পুরো বিষয়টি খুলে বলে যে বেঞ্জামিন তাদেরকে টার্গেট করে করে মারছে। তবে এখন বেঞ্জামিন সানজানা বা অঞ্জনা দুজনের কাকে টার্গেট করে মারবে সেটা কেউই জানে না। এই জন্য এদের দুজনকে সেফটি দিতে অরবিন্দ 2 বোনকেই মনোহরের বাড়িতে রেখে আসে। আর এখানে মনোহর অরবিন্দকে এটাও জানায় আমি বাকি 6 ক্লাসমেটের খোঁজ খবর নিয়ে দেখেছি, তারা সুরেন্দ্রর সাথে যে ঘটনা ঘটেছিল তাদের সাথেও একই রকম ঘটনা ঘটেছে। আবার যারা মারা গেছে তাদের সবার নামে মিসিং কমপ্লেন করা হয়েছিল, কিন্তু যখন এই তদন্ত টিম গিয়েছে সেখানে তাদের যমজ ভাইকে দেখে তদন্ত বন্ধ করে দিয়েছে। আর এটা হয় স্বাভাবিক, কারণ তারাই তো তাদের নিজস্ব ভাই বা বোনকে খুন করেছিল। তাই নিজেদেরকে বাঁচাতে তারা নিজেদের পরিচয় গোপন করে তাদের মৃত ভাই বা বোনের পরিচয় দিয়েছে। তবে এখন বাকি আছে ধীরান বা ধীরাজ।
এই জন্য অরবিন্দ ধীরান এবং ধীরাজের খোঁজে ওই অ্যাডমিশন ফর্মে থাকা অ্যাড্রেসে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে গত 15 বছর যাবৎ এখানে এই নামে কেউই থাকে না। অবশ্য ওই বাড়ির উল্টো পাশের দোকানের কাছে জিজ্ঞেস করলে সে জানায় বহু বছর আগে তারা এখানে থাকতো, তবে ধীরান এবং ধীরাজের মা পাশেই বাজারে সবজি বিক্রি করত। এই জন্য অরবিন্দ বাজারে গিয়ে খোঁজ করে, আর সেখানে গিয়ে জানতে পারে ধীরান এবং ধীরাজের মা যে দোকানটি করত তাদের মা মারা যাওয়ার পর ধীরান এবং ধীরাজ এই দোকানটি এই 2 লোককে দিয়ে গিয়েছে। তবে ধীরান এবং ধীরাজ এখন কোথায় আছে তারা কিছুই বলতে পারছে না, এমনকি তাদের কাছে ফোন নম্বরও নেই। তবে অরবিন্দ শুধু তাদেরকে বলে যায় যদি কখনো ওদের খোঁজ পাও আমাকে জানাবে। তবে পরবর্তী দিনে এমন এক ঘটনা ঘটে যেটা অরবিন্দা চিন্তাও করেনি। শহরে আরও একটি পোড়া বডি পাওয়া গেছে, সেম প্যাটার্নে খুন। কমিশনার কথা যে ক্লাসমেটদেরকে তোমরাই ট্রেস করতে পারছো না, বেঞ্জামিন কীভাবে খুঁজে বের করছে? এখন এটা ধীরান না ধীরাজ সেটা তো বোঝা যাচ্ছে না। অরবিন্দ বলে এটা ধীরান। কমিশনার কথা তুমি কীভাবে বুঝতে পারলে? অরবিন্দ বলে তারা সুরেন্দ্রর জবানবন্দি আর স্কুলের টিচার শান্তির কথা মতো ফ্রান্সিস যেদিন মারা গিয়েছিল সেদিন ফ্রান্সিস কেমিস্ট্রি ল্যাবে ছিল, আর যে ভিকটিম যারা মারা গেছে তারা সবাই কেমিস্ট্রি ল্যাবেই ছিল। তার মানে বেঞ্জামিন শুধুমাত্র কেমিস্ট্রি ল্যাবে যারা ছিল, মানে ফ্রান্সিসের মৃত্যুর জন্য যারা দায়ী, শুধু তাদেরকেই খুন করছে। আর ধীরান ওই দিন কেমিস্ট্রি ল্যাবেই ছিল, তার মানে এটা ধীরানের বডি। মোট কথা ওই দিন কেমিস্ট্রি ল্যাবে যারা ছিল, মানে যারা ফ্রান্সিসের মৃত্যুর জন্য দায়ী ছিল, তাদেরকে খুন করে তাদের যমজ ভাইদেরকে, মানে যারা কিনা ফিজিক্স ল্যাবে ছিল, বেঞ্জামিন তাদের সেম পেইনটা দিতে চায় যে পেইনটা সে পেয়েছিল। সব কিছু শোনার পর কমিশনার বিশ্বাসই করতে পারছে না এই কারণে বা এমন প্যাটার্নে কেউ খুন করতে পারে। কমিশনার জানতে চায় ওই মেয়ে দুটি কোথায়। অরবিন্দ জানে ওরা সেফ আছে, তবে কমিশনার এটাও বলে রঞ্জিত গতকালই হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছে, তোমার সাথে দেখা করতে চায়, তাই তুমি গিয়ে দেখা করো। তাই কমিশনার কথা মতো অরবিন্দ রঞ্জিতের সাথে দেখা করে। আর এখানে রঞ্জিতের কথা আমরা এটাও জানতে পারি ওই রাতে রঞ্জিতের অ্যাক্সিডেন্টটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না। ওই রাতে বেঞ্জামিন রঞ্জিতকে কল করে বলেছিল বেঞ্জামিন কোথাও একটা বডি রেখেছে। তাই ওই তথ্য মতেই রঞ্জিত যখন কার নিয়ে যাচ্ছিল তখন বেঞ্জামিনের কারো রঞ্জিতের আশেপাশেই ছিল। তবে বেঞ্জামিন রঞ্জিতকে ওভারটেক করে সামনে চলে যায়, আর কিছু দূর যাওয়ার পর বেঞ্জামিন হঠাৎ করে রাইট টার্ন নিলে রঞ্জিত যখনই বেঞ্জামিনের দিকে তাকায়, এদিকে রাস্তার মধ্যে ব্যারিকেড থাকায় রঞ্জিতের কারটি উল্টে গিয়েছিল। তবে রঞ্জিত এটাও জানায় ওই রাতে বেঞ্জামিনই তাকে হসপিটাল ড্রপ করে দিয়ে এসেছিল, তাই রঞ্জিতের ধারণা ও আমাদের খুব কাছে আছে। আর এই সব কিছু শুনে অরবিন্দ স্মোক করতে যাচ্ছিল। রঞ্জিতকে বলে রঞ্জিত বলে না আমি ছেড়ে দিয়েছি। এরপর স্মোক শেষ করে অরবিন্দ বেরিয়ে যায়। এরপরই শান্তি অরবিন্দকে কল করে বলে আমি জানি না তোমাকে বলা ঠিক হবে কি হবে না, তবে তুমি আমাকে প্রমিস করো আমি তোমাকে যেটা বলবো সেটা জানার পর সেটা যেন বেঞ্জামিনের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হয়। শান্তি বলে প্রতি বছর ফ্রান্সিসের মৃত্যুর দিনে আমি ফ্রান্সিসের কবরে ফুল দিতে যাই, তবে আমি প্রতিবার গিয়ে দেখি আমার আগেও কেউ একজন ফুল রেখে গেছে, আর সেটা বেঞ্জামিন রেখে যেত। আগামীকালই ফ্রান্সিসের মৃত্যুর দিন, তার মানে আগামীকাল ফ্রান্সিসের কবরে ফুল দিতে বেঞ্জামিন আসবে। আর এটা শোনার পরে অরবিন্দ কবরস্থানে চলে যায় এবং তার কার্ডটি লুকিয়ে রেখে বেঞ্জামিনের জন্য অপেক্ষা করতে থাকে। আর অ্যাজ পার এক্সপেকটেশন বেঞ্জামিন এসেও পড়ে। তবে বেঞ্জামিন একটি কালো রেইনকোট পরা, মুখটাও ঢাকা। বেঞ্জামিন একটি ফুলের তোড়া হাতে আস্তে আস্তে ফ্রান্সিসের কবরের পাশে গিয়ে দাঁড়ায়। আর ফুলটা রাখার পরই তার মাছটি স্বর্ণমাত্রই দেখা যায় এ অন্য কেউ নয়, সাব ইন্সপেক্টর মনোহর। তবে ঠিক তখনই অরবিন্দ পিছে থেকে মনোহরকে গান পয়েন্ট করে। তবে মনোহর অরবিন্দর ছায়া দেখে বুঝতে পারে অরবিন্দ ঠিক কতটুকু দূরে আছে, তাই টেকনিক্যালি অরবিন্দের গান ফেলে দিয়ে মনোহর সেখান থেকে পালিয়ে যায়। অরবিন্দ মনোহরকে ফলো করতে থাকে, কিন্তু একটি গলিতে গিয়ে অরবিন্দ মনোহরকে হারিয়ে ফেলে। কিন্তু মনোহরই যে বেঞ্জামিন অরবিন্দ এখনও বুঝতে পারেনি। তাই সানজানা এবং অঞ্জনা সেফটির কথা চিন্তা করে অরবিন্দ সোজা মনোহরের বাড়িতে চলে যায়। মনোহর এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে। অরবিন্দ মনোহরকে বলে বেঞ্জামিন বুঝতে পেরেছে আমরা ওকে ধরার চেষ্টা করছি, তাই ওদেরকে আর এখানে রাখাটা সেফ না, ওদেরকে এখনই অন্য কোথাও শিফট করতে হবে। আর এটা বলে অরবিন্দ উপরে গিয়ে দেখে মনোহর সানজানা এবং অঞ্জনাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। তবে অরবিন্দ কোনো কিছু করে ওঠার আগেই মনোহর অরবিন্দের মাথায় আঘাত করে অরবিন্দকে বেহুশ করে দেয়। আর এর কিছুক্ষণ পর অরবিন্দর জ্ঞান ফিরেও আসে, কিন্তু এতক্ষণে মনোহর অঞ্জনাকে নিয়ে গেছে। সাথে সাথে অরবিন্দ সানজানাকে নিয়ে বেরিয়ে যায়। সাথে কন্ট্রোল রুমে কল করে ওই কারটিকে ট্র্যাক করতে বলে। আর কিছুক্ষণের মধ্যে একজন সাব ইন্সপেক্টর জানায় ওই কারটিকে সে একটি অ্যাবান্ডন বিল্ডিংয়ের দিকে যেতে দেখেছে। আবার অরবিন্দরও মনে পড়ে তারা সুরেন্দ্র যেমনটা বলেছিল বেঞ্জামিন তাদেরকে পুরাতন একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে নিয়ে গিয়েছিল। তাই অরবিন্দ সে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে চলে যায়। আর এখানে আসার পরই মনোহরকে পাওয়া যায়। আর দেখা মাত্র অরবিন্দ গান বের করে মনোহরকে স্যারেন্ডার করতে বলছিল। কথা মতো মনোহর স্যারেন্ডারও করে, কিন্তু অরবিন্দ যখন মনোহরকে ধরতে যাবে তখনই মনোহর গানটি ফেলে দেয়।
আর এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। বেশ কিছুক্ষণ ফাইটের পর মনোহর সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে সানজানা নিচের ফ্লোরে দাঁড়িয়ে আছে, তাই অরবিন্দ তার গানটি সানজানাকে ছুড়ে দিয়ে বলে লিফট থেকে নামা মাত্রই ওকে শ্যুট করে দিবে। সানজানাও গানটি তুলে লিফটের দিকে তাক করে রাখে, আর লিফটের দরজা খোলা মাত্রই সানজানা চোখ বন্ধ করে শ্যুট করে দেয়। আর এরপরে আমরা দেখতে পাই সানজানা মনোহরকে শ্যুট করেনি, সানজানা শ্যুট করেছে অঞ্জনার কপালে। কি বুঝতে পারছেন না কি হয়েছে? দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। উপরে যখন অরবিন্দ আর মনোহরের মধ্যে ফাইট চলছিল, ঠিক তখনই অরবিন্দের বুকে এমন কিছু দেখা যায় যেটা দেখার পর সব কিছু উলটপালট হয়ে যায়। অরবিন্দের বুকের মধ্যে ফ্রান্সিস লেখা, আর এটা দেখা মাত্রই মনোহর বলে ওঠে ফ্রান্সিস? অরবিন্দ বলে ফ্রান্সিস না, আমি বেঞ্জামিন। তার মানে মনোহর বেঞ্জামিন না, বেঞ্জামিন অরবিন্দ নিজেই। আর অরবিন্দ চালাকি করে সানজানাকে দিয়ে অঞ্জনার খুনটি করিয়ে নিল। তো এখন থেকে আমরা অরবিন্দ বলবো না, এখন থেকে আমরা বেঞ্জামিন বলবো। এদিকে এসিপি রঞ্জিত এসে পড়েছে। মনোহরকে দেখে রঞ্জিত জানতে চাচ্ছিল বেঞ্জামিন কোথায়, আর একটু সামনে গিয়ে দেখে সানজানা অঞ্জনার ডেড বডির পাশে বসে কান্না করছে। তবে এরপর বেঞ্জামিন স্যারেন্ডার করে। এখান থেকে সিন চলে যায় থানায়। রঞ্জিত বেঞ্জামিনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। রঞ্জিত প্রথমেই বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো না, কিন্তু বেঞ্জামিনের কথা, ওরা যেটা করেছে সেটা যদি ক্রাইম না হয়, আমি যেটা করেছি সেটা ক্রাইম নয়। আমার সাথে যেটা হয়েছে সেটা ওদেরকে অনুভব করতে হবে। ওরা আমার সাথে যা করেছে আমি ওদের সাথে সেটাই করেছি। আর এরপর বেঞ্জামিনের মুখে আমরা জানতে পারি বেঞ্জামিনকে যখন অ্যাডপ্ট করা হয়েছিল, বেঞ্জামিন সেখানে গিয়েছিল ঠিকই, কিন্তু বেঞ্জামিন প্রতিনিয়তই ফ্রান্সিসকে অনুভব করত, ফ্রান্সিসের জন্য কষ্ট পেত, কান্না করত। ফ্রান্সিসকে ছাড়া সে একদিনও পার করতে পারছিল না। এই জন্য তার জন্য এক জীবন্ত নরক হয়ে উঠেছিল। আর ফ্রান্সিসের মৃত্যুর জন্য যারা দায়ী ছিল, বেঞ্জামিনের এই অবস্থার জন্য যারা দায়ী ছিল, বেঞ্জামিন তাদেরকেও ঠিক একই রকম পেইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বেঞ্জামিন জানত সে যত চতুরতার সাথে খুন করুক না কেন পুলিশ তাকে ধরেই ফেলবে, কিন্তু সে নিজেই যদি ওই কেসের ইনভেস্টিগেশন অফিসার হয় তখন তাকে আর কে ধরবে? এই জন্য বেঞ্জামিনের টার্গেট ছিল একজন পুলিশ অফিসার হওয়া। আর সেই প্ল্যানের জন্য আইএসের চান্স পেয়েও সে আইপিএসে এসেছে। আর তার বাকি প্ল্যান বাস্তবায়ন করার জন্যই সে ট্রান্সফার হয়ে চেন্নাইতে এসেছিল। আর এরপর বেঞ্জামিন আস্তে আস্তে তার সকল ক্লাসমেটদের ডিটেলস বের করতে শুরু করে। তবে সানজানা, অঞ্জনা আর ধীরাজের অ্যাড্রেস সে কিছুতেই বের করতে পারছিল না। বেঞ্জামিন ভালো করেই জানত একমাত্র টুইনবার্ড স্কুলই অঞ্জনা, সানজানা আর ধীরাজের পরিচয় দিতে পারে। এই জন্যই মূলত বেঞ্জামিন শান্তির সাথে দেখা করেছিল। বেঞ্জামিন প্রথম খুনটি করেছিল তার জুডিশিয়াল এরিয়াতেই, যাতে ওই খুনের তদন্তভার তাকেই দেওয়া হয়। কিন্তু কমিশনার তখন তাকে না দিয়ে রঞ্জিতকে তদন্তভার দিয়েছিল। বেঞ্জামিন রঞ্জিতকে বলে, আমি ভালো করে জানতাম তুমি প্রথম 6 জনকে আইডেন্টিফাই করতে পারবে না, কিন্তু সুধাকরের পায়ের ওই প্লেট পেয়ে তুমি কেস সলভ করে ফেলতে। এই জন্য সুধাকরকে মারার আগে আমি প্ল্যান করে তোমার অ্যাক্সিডেন্টটি ঘটাই। তবে রঞ্জিত যেন মারা না যায় এটা এনশোর করতেই বেঞ্জামিন রঞ্জিতকে হসপিটালে পৌঁছে দিয়েছিল। আর যেটা এক্সপেক্ট করেছিল সেটাই হয়েছিল। পরবর্তীতে কমিশনার বেঞ্জামিনকে এই কেসটি দিয়েছিল। আর এরপর বেঞ্জামিন সুধাকর এবং মীরাকে অনায়াসে খুন করতে পারে। তবে বাকি ছিল সানজানা, অঞ্জনা এবং ধীরাজ। এই জন্য তাদের ডিটেলস জানার জন্যই টুইনবার্স স্কুলের তথ্য জানতে শান্তির কাছে গিয়েছিল। বেঞ্জামিন বলে সেখান থেকে তথ্য নেওয়ার পর আমি ধীরাজকে খুঁজে বের করে ধীরানকে খুন করি। বাকি ছিল সানজানা আর অঞ্জনা। কিন্তু এরপরই বেঞ্জামিন বুঝতে পারে রঞ্জিতের লোক বেঞ্জামিনকে ফলো করছে। তাই বেঞ্জামিন জানত যে এভাবে সে সানজানা বা অঞ্জনা কাউকে খুন করতে পারবে না। তাই বেঞ্জামিন তখন একটি বিকল্প প্ল্যান করে। বেঞ্জামিন একটি আননোন নম্বর থেকে মনোহরকে কল করে এবং মনোহরকে থ্রেট দেয় যে তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে তোমাকে আর তোমার ছেলেকে আমি খুন করব। তাই মনোহর নিজের ছেলের জীবন বাঁচাতে বেঞ্জামিনের কথায় রাজিও হয়ে যায়। আর বেঞ্জামিন যেভাবে প্ল্যান করে যা কিছু বলেছিল মনোহরও তাই করেছিল। মানে মনোহরের ওই কবরস্থানে যাওয়াটা পুরোটাই বেঞ্জামিনের প্ল্যানের অংশ। কিন্তু মনোহর জানত না যে অরবিন্দি বেঞ্জামিন। আর মনোহর যেন সেই সন্দেহটা না করতে পারে তাই বেঞ্জামিন মনোহরকে ধরতে মনোহরের পিছু করেছিল। এরপর যা কিছু হয়েছিল, মানে সানজানাকে দিয়ে অঞ্জনাকে খুন করানো, এই সব কিছু ছিল বেঞ্জামিনের প্রি প্ল্যান করা। মানে মনোহরকে দিয়ে সব কিছু করিয়ে নিয়েছে, যেটা মনোহর বিন্দুমাত্র বুঝতে পারেনি। এই জন্য বেঞ্জামিন রঞ্জিতকে এটাও বলে মনোহর যা কিছু করেছে ওর ছেলে জীবন বাঁচতে করেছে, কোনো কিছুর সাথেও কানেক্টেড ছিল না। রঞ্জিতের কথা, তুমি এত বড় মাস্টার প্ল্যান করার পরও ধরা তো পড়েই গেলে, কেন ধরা পড়েছ জানো? এখানে রঞ্জিতের কথা আমরা জানতে পারি। বেঞ্জামিন যেদিন রঞ্জিতের বাড়িতে রঞ্জিতের সাথে দেখা করতে গিয়েছিল তখন ওই স্মোক করার কথা বলে বেঞ্জামিন তার লাইটারটি ওখানে রেখে এসেছিল। আর ওই লাইটারটা দেখেই রঞ্জিতের সন্দেহটা হয়েছিল। রঞ্জিতের অ্যাক্সিডেন্টের রাতে বেঞ্জামিন যখন রঞ্জিতকে হসপিটালে পৌঁছে দিয়েছিল তখন ওই কারের মধ্যে সেম লাইটারটি রঞ্জিত দেখেছিল। তাই বেঞ্জামিনের রেখে আসা ওই লাইটার দেখে
রঞ্জিতের সন্দেহ হয়। তবে রঞ্জিত সেটা যাচাই করে দেখার জন্য বেঞ্জামিনের পিছে তার লোক লাগিয়ে রেখেছিল। এমনকি রঞ্জিত বেঞ্জামিনের সকল পাস্ট সম্পর্কে স্টাডি করেছে এবং জানতে পেরেছিল অরবিন্দর বাবা মা তার আসল বাবা মা না। অরবিন্দকে তারা অ্যাডপ্ট করেছিল, আর অরবিন্দর আগের নাম ছিল বেঞ্জামিন। আর আরও শিওর হওয়ার জন্য বেঞ্জামিনের বাড়িতেও গিয়েছিল, আর সেখানে গিয়ে দেখতে পেয়েছে বেঞ্জামিনের ঘরে যা কিছু ছিল সব কিছুই ডাবল ডাবল। মানে বেঞ্জামিন সব কিছু এমনভাবে রাখত, একটা তার জন্য আর একটা ফ্রান্সিসের জন্য। আর সেখানেই খুঁজতে খুঁজতে বেঞ্জামিন আর ফ্রান্সিসের টুইন ফটোটিও সে পেয়েছিল। আর এরপরই রঞ্জিত অরবিন্দর পিছে তার লোক লাগিয়েছিল, যার ফলশ্রুতিতে আজ সে বেঞ্জামিনকে ধরেও ফেলেছে। এরপর বেঞ্জামিনকে কোর্টে নেওয়া হয়। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এই সবাইকে খুন করার অপরাধে কোর্ট বেঞ্জামিনের ফাঁসির আদেশ দেয়। আর এরপর পুলিশের পক্ষ থেকে একটি প্রেস মিটও করা হয়। কি ভাবছেন, অপরাধী সাজা পেয়ে গেল, মুভি শেষ? এখানেই তো সবচেয়ে বড় ভুলটি করবেন। দাঁড়ান, ঠটকাটা খাওয়া তো এখনও বাকি। রঞ্জিত অফিস থেকে ফিরছিল, তখন মনোহরের কাছে জানতে চাচ্ছিল যে ধীরান মারা গেছে, ওর যমজ ভাই ধীরাজের কোনো খোঁজখবর পেয়েছ? মনোহর বলে না স্যার, পাইনি। ঠিক তখনই এক ব্যক্তি দৌড়ে উপরে যাচ্ছিল। তাকে দেখা মাত্রই রঞ্জিত জানতে চায়, তুমি না ব্যাংক ডাকাতির কেসে ধরা পড়েছিলে? তোমার তখন জেল থাকার কথা, তুমি এখানে কি করছো? মূলত মুভির প্রথমে ব্যাংক ডাকাতির যে ঘটনাটি আমরা দেখেছিলাম, সেই ব্যাংক ডাকাতি এই ব্যক্তি করেছিল। তবে তার কথায় যেটা জানা যায় তা শুনে তো সবাই পুরোই শক। সে বলে, স্যার সেটা আমি ছিলাম না, আমার ভাই ধীরান। তার মানে এই ব্যক্তি ধীরাজ, আর ধীরান এখন কারাগারে। মনোহরের তখন মনে পড়ে বেঞ্জামিন এই টুইনদেরকে শুধুমাত্র তাদের জন্মদিনেই খুন করছে। তাই মনোহর জানতে চায়, তোমার জন্মদিন কবে? ধীরাজ বলে, স্যার আজই। তার মানে কারাগারে আজ ধীরাজ মরতে চলেছে। রঞ্জিত এখন বুঝতে পারছে বেঞ্জামিনের কারাগারে যাওয়াটাও বেঞ্জামিনের প্ল্যানের অংশ। সাথে সাথে রঞ্জিতটা কারাগারে চলে যায়, কিন্তু এতক্ষণে বেঞ্জামিন ধীরাজকে মেরে ফেলেছে। তবে বেঞ্জামিনের প্ল্যান সি কী ছিল সেটা জানবেন না? চলুন জেনে আসি। বেঞ্জামিন সেদিন ধীরান এবং ধীরাজের মায়ের ওই দোকানে খোঁজ নিতে গিয়েছিল, সেখানে ওই দুজন যখন বলেছিল তারা কোনো তথ্য জানে না, এরপর বেঞ্জামিন ফিরে আসছিল। কিন্তু তখনই সে আয়নার মধ্যে খেয়াল করে তারা দুজন ফিসফিস করে কিছু বলছে। এই জন্য বেঞ্জামিন তাদের কাছে সত্যিটা জানতে চায়। তখন তারা জানায়, স্যার আপনি তো কয়েকদিন আগে ডাকাতির কেসে ধীরাজ করেছিলেন। তাই বেঞ্জামিন ধীরানকে এমনভাবে মারার প্ল্যান করে যাতে কেউ বুঝতেই না পারে। এই জন্য বেঞ্জামিন একটি বেওয়ারির শ্বাস পুড়িয়ে সেটাকে ধীরান বলে চালিয়ে দেয়। আর এরপর বেঞ্জামিন রঞ্জিতের সাথে দেখা করতে গিয়েছিল এবং বেঞ্জামিনের প্ল্যানটি সাকসেস করার জন্য রঞ্জিতকে ট্রাম্প কাঠ হিসেবে ব্যবহার করেছিল। বেঞ্জামিন ভালো করে জানত অ্যাক্সিডেন্টের রাতে রঞ্জিত সজ্ঞানে ছিল, আর তার লাইটারটাও যেহেতু পিছনে ছিল সেটা হয়তোবা রঞ্জিত দেখেছে। তবে বেঞ্জামিন শিওর ছিল না। এই জন্য বেঞ্জামিন যাচাই করতে সিগারেট খাওয়ার নাটক করে ওই লাইটারটি উপরে রাখে। আর ওই লাইটারটি দেখা মাত্রই রঞ্জিত বারবার লাইটারের দিকে তাকাচ্ছিল। এতে করে বেঞ্জামিন এটা স্পষ্ট হয়ে যায় যে রঞ্জিত ওই রাতে তার লাইটার দেখেছে, তার মানে রঞ্জিত তাকে ধরে ফেলেছে। আর এরপর যা কিছু হয়েছিল সব কিছুই ছিল বেঞ্জামিনের প্ল্যান মতো। মানে রঞ্জিতকে কাজে লাগিয়ে বেঞ্জামিন জেল পর্যন্ত পৌঁছেছে। আর এখন বেঞ্জামিনের প্রতিশোধটা পূর্ণ হলো। বেঞ্জামিন এখন মুক্ত। তবে বেঞ্জামিন ফ্রান্সিসকে ছাড়া কখনোই বাঁচতে পারবে না। আবার এদিকে বেঞ্জামিনের ফাঁসির আদেশও হয়ে আছে। তাই বেঞ্জামিন চায় ওই ট্রাক খেয়ে নেয়, যেই ট্রাকগুলো সে ওই মাদক চক্র থেকে উদ্ধার করেছিল, যেগুলো 4-5টা একসাথে খেলে মানুষের ব্রেন ড্যামেজ হয়ে তার মৃত্যু হয়। বেঞ্জামিনও 4-5টা ট্যাবলেট খেয়ে নেয়, বেঞ্জামিনেরও মৃত্যু হয়। আর মুভিটিও ওখানে শেষ হয়। সর্বোপরি মুভিটি থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে হাসির পাত্র বানানো উচিত না। কারণ আপনার ক্ষণিকের হাসি তার মৃত্যুর কারণও হয়ে যেতে পারে, যেটা ফ্রান্সিসের সাথে হয়েছে। আর বেঞ্জামিন ফ্রান্সিসের মৃত্যুর প্রতিশোধ নিয়ে এটাই প্রমাণ করে দিল ভাই বড় ধন, রক্তের বাঁধন। পরের কথাটা নাই বললাম, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।